সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এবং এই সময়টাতে এসে আমরা জানি যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এই নিয়ে একটা আলটিমেটাম ছিল সরকারের তরফ থেকে বলা যায়। সেটা গতকাল শেষ হয়েছে। আজকে আমরা এই নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দলের কাছ থেকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বক্তব্য শুনেছি। আমরা আইন উপদেষ্টার কাছে এটা শুনেছি যে রাজনৈতিক দলগুলো যেহেতু নিজেদের মধ্যে আলোচনা করে কোনো সর্বসম্মত সিদ্ধান্ত দিতে পারেনি, এই অবস্থায় সরকার চিন্তা করছে আগামী 2-3 দিনের মধ্যেই তারা এই ব্যাপারে একটা ঘোষণা দিবে সরকারের তরফ থেকে। সেই ঘোষণার অপেক্ষায় জাতি রয়েছে, সরকার কি ঘোষণা দেয় এবং রাজনৈতিক দলগুলো এটার কি প্রতিক্রিয়া দেখায়। যদিও আজকে সর্বশেষ দিনে এসেও গতরাত্রে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপি ব্রিফ করে জানিয়ে দিয়েছে যে জুলাই সনদে তারা যে সনদ স্বাক্ষর করেছে এর বাইরে কোনো কিছুই তারা মানবে না। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ 8 দলীয় জোটের সমাবেশে আজকে যে সমাবেশ হয়েছে সেখানে জামাতের আমির বলেছেন যে আগে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হতে হবে এবং আগে নির্বাচন হবে, গণভোটটা আগে হবে। আর বিএনপির অবস্থান তারা আগেই বলেছে তারা একই দিনে সংসদ এবং গণভোট চায়। এর বাইরে আমরা জানি যে 13 তারিখ শেখ হাসিনার যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, গণহত্যার বিচার, তার রায়ের তারিখ ঘোষিত হবে। এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমার সাথে দুজন অতিথি রয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপির এবং আমরা সবাই চিনি, দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছেন। এরপরে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যদি আদিবের কাছ থেকে শুরু করতে চাই এই কারণে যে আপনি যখন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল, এই দীর্ঘ আলোচনার কয়েকটি আলোচনায় আপনি নিজে উপস্থিত ছিলেন এবং আপনারা একটা সমঝোতায় পৌঁছে জুলাই সনদ স্বাক্ষর 25টি রাজনৈতিক দল করেছে। আপনারা করেননি, তবে করবেন না এই কথাও বলেননি। আপনারা বলেছেন যে এটার বাস্তবায়ন প্রক্রিয়া দেখে করবেন। তার অর্থ এটা দাঁড়ায় যে এমন একটা জায়গায় আপনারা পৌঁছেছিলেন যেখানে আপনারা সম্মত ছিলেন, এখানে বিএনপি এবং জামাত এই সনদ স্বাক্ষর করেছে। কিন্তু তারপরে এটা ছিল 17ই অক্টোবরের ঘটনা সংসদের দক্ষিণ প্লাজায়। কিন্তু 28শে অক্টোবর যখন ঐকমত্য কমিশন এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে রিপোর্ট দিল, সেই দিন এসে দেখা গেল স্বাক্ষরিত যে আন্ডারস্ট্যান্ডিং এর চেয়ে ব্যত্যয় ঘটিয়ে তারা একটা রিপোর্ট সরকারের কাছে দিল এবং এটাকে কেন্দ্র করেই দেখা গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে, একটা নতুন করে একটা বিরোধ সৃষ্টি হয়েছে। যদিও এনসিপি এখন পর্যন্ত এখানে একটা মধ্যবর্তী অবস্থানে আছে। আপনি যদি বিষয়টাকে কি অবস্থানে আছে এবং আজকের দিনে এসে আপনি যদি বলেন যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কোনো আলোচনা নেই, কিন্তু ভিতরে ভিতরে আপনারা আসলে কি রাজনৈতিক দলগুলা জুলাইয়ের যে শক্তি, জুলাইয়ের যে স্টেক হোল্ডাররা, তারা কি এক জায়গায় আছেন নাকি তারা আসলেই ভিন্ন মেরুতে অবস্থান নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা দেখছে সবাইকে স্বাগত জানাই। আমার সাথে সিনিয়র রাজনীতিবিদ উপস্থিত আছেন আপা। ছোটবেলায় যখন তাদের সংসদে তার বিখ্যাত বক্তব্য শুনতাম, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করত। প্রথমত এখানে যে বিষয়টি বলছেন, প্রথমত ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে সবগুলো দলই একটা প্রশ্নে এক, সেটি হচ্ছে আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং ভারত প্রশ্নে কিন্তু সকলেই এক লাইনে আছে। এখানে তাদের ভিতরে কোনো অনৈক্য কিংবা বিরোধ নেই। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদ ঐক্যমতের ক্ষেত্রে যে বিষয়গুলোতে দ্বিমত তৈরি হয়েছে, এই দ্বিমতটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজস্ব যে রাজনৈতিক দর্শন, তিনি যেভাবে তার রাজনীতির দৃষ্টিভঙ্গি, কারণ তার ফিলোসফি আলাদা জায়গার থেকেই মূলত কিন্তু তার আলাদা রাজনৈতিক দল, সেই জায়গার থেকে কিছুটা দ্বিমত আছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবং বাংলাদেশের বিগত 54 বছরের বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি এবং গত 17 বছরে যে ফ্যাসিবাদ আমাদের দেশে ছিল, এই দুইটার প্রেক্ষাপটে আমরা বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের
যে রাজনৈতিক কাঠামো, সেখানে দুইটা জায়গা আমাদের বড় মেজর পরিবর্তন করতে হবে। একটা হবে কাঠামোগত পরিবর্তন, সংবিধানের কাঠামোগত শাসনতান্ত্রিক পরিবর্তন, আর একটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। যেহেতু রাজনৈতিক সংস্কৃতিটা সময় সাপেক্ষ, 2 নম্বরটা আমাকে বেশ সময় নিয়ে করতে হবে। তবে 1 নম্বরটা চাইলে রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা থাকে সেটা এই মুহূর্তেই সম্ভব। সেটি হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের এই যে রাষ্ট্রটা যে 3টা ভাগে আপনার হচ্ছে পরিচালিত হয়, আইন বিভাগ, বিচার বিভাগ এবং এই নির্বাহী বিভাগ, এই 3টা বিভাগের সকল ক্ষমতা একজন ব্যক্তির কাছে থাকে। ওই একজন ব্যক্তি বাকি 2টার উপরে প্রভাব বিস্তার করে। এবং দেখবেন যে আমি কালকে মনে হয় একটা কার্টুন দেখেছিলাম যে নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী চেয়ারে বসে, বাকি 2টা যে চেয়ার, সেই 2টা চেয়ারে কিন্তু তিনি পা দিয়ে রাখছেন। মানে বিষয়টা হচ্ছে পরোক্ষভাবে বিভাগগুলো আলাদা হইলেও কর্তৃত্ব থাকে। আমাদের মৌলিক প্রস্তাবটা ছিল এই জায়গায় যে ক্ষমতার ভারসাম্য, যে এককেন্দ্রিক ক্ষমতা, সেই ক্ষমতাটার ভারসাম্য আনা, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে প্রধান, সেটা নিয়োগের ক্ষেত্রে একটা কমিটির মাধ্যমে নিয়োগ হওয়া, প্রধানমন্ত্রী থাকাকালীন কোনো দলের প্রধান না থাকা, এরকম বেসিক কিছু পরিবর্তন। এবং রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে উভয় কক্ষের হচ্ছে আপনার সম্মতি না, শুধু গোপন ভোটে হচ্ছে সংসদ সদস্যরা গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, উচ্চকক্ষ পিআর করা, এই মৌলিক এই কয়টা পরিবর্তন ছিল। বিষয় যেটি হচ্ছে যে এই পরিবর্তনের ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে বিএনপি বেশ 4 থেকে 5টিতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। সেই জায়গাটির যখন নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিশেষ করে উচ্চকক্ষে পিআরের বিষয় বিএনপির আপত্তি। তারা বলেছে এর পূর্বে যেভাবে নারীদের যে 50টি আসন যেভাবে তারা নির্বাচিত করেছে, এই উচ্চকক্ষ ঠিক সেইভাবে করা, এইটাতে একটা মূলত এই জায়গাটিতে একটা মেজর বিতর্কটা দলগুলোর ভিতরে এবং মতভেদটা রয়েছে। বিএনপি উচ্চকক্ষ পিআরটা মানেনি, সকল দলই উচ্চকক্ষ পিআর মানছে অলমোস্ট, শুধুমাত্র এনডিএম বিএনপির সাথে আছে। জামাত যেটা করলো, যখন সকল এক বিষয়ে একমত হয়ে গেল, ওই মোমেন্টে সে এসে আরেক ধাপ এগিয়ে গিয়ে তার দাবিটা তুলে দিল। সেটা হচ্ছে সে নিম্নকক্ষ তখন পিআরটা ছিল এবং রাজপথে সে নামছে। তখন এই বিষয়টি যেটি হলো কি, বিএনপি এবং জামাতের একটা পুরো জুলাই সনদটা একটা রাজনৈতিক টুলস, মানে তার পরবর্তী ক্ষমতায় যাওয়ার জন্য সনদটা একটা রাজনৈতিক টুলসে রূপান্তর হয়েছে। এনসিপি নতুন রাজনৈতিক দল হিসাবে অনেকেই বলে থাকে যে তারা খুব রিজিড। আমি বলি যে এনসিপি খুব সহজ সরলভাবে, আমরা প্রথম দিন থেকে যেই বিষয়টা বলেছিলাম যে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, আমরা বলেছিলাম গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, যেহেতু অন্য রাজনৈতিক দলগুলোকে আমরা একই সাথে এখানে নিয়ে আসতে পারিনি, সেই জায়গা থেকে আমরা বলছি অন্তত এই সনদটাকে আইনি ভিত্তি দিয়ে এটার ভিত্তিতে যেন পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি এখানে আপনাকে একটু থামাতে চাই যে এখানেও একটা অস্পষ্টতা আছে যে জুলাই সনদের আইনি ভিত্তি, যেটা আজকে জামাতের আমিরও তার বক্তব্যে 8 দলের সমাবেশে যে বক্তৃতা করেছেন, ওখানে কিন্তু এই টার্মটা ইউজ করেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। এটাকে যদি আপনি ক্লিয়ারলি বলেন যে আইনি ভিত্তি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা নিয়ে এক ধরনের ক্যামোফ্লেক্স এন্ড কনফিউশন দুইটাই আছে। এখানে দুইটা বিষয় আছে। দেখেন, প্রথমত এটা এই এখন তো গণভোটে চলে গেছে, গণভোটের আগে একটা আলাপ ছিল আমাদের থেকে এরকম পরোক্ষভাবে, সেটি ছিল যে যেহেতু উচ্চকক্ষ হচ্ছে, মোটামুটি এটা সবাই মেনে নিচ্ছে, এটা তো মূল ডিভাইডেডটা হচ্ছে উচ্চকক্ষে পিআর হবে কি হবে না, এটা নিয়ে ডিভিশন, কক্ষের ব্যাপারে কোনো আপত্তি নেই। এছাড়া ওই ঐক্যমত কমিশনের প্রায় অলমোস্ট 70 থেকে 75টি সব দলই এক, সামান্য 2-1টি দল ব্যতীত আর কি। তাহলে আপনি দুইটা জিনিস করা যেতে পারতো, একটা হচ্ছে যে উচ্চকক্ষের পিআরের ক্ষেত্রে একটা গণভোট দিয়ে দেওয়া যেত, যে এইটা সরাসরি জনগণ সিদ্ধান্ত নেবে যে আমরা উচ্চকক্ষটা চাই কিনা এবং উচ্চকক্ষটা পিআর। আমি আপনার এই জায়গাটাতে আমি আসবো, আপনাকে আবার আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে একটু শুনে নিই। আপনি যেটা বলছেন যে উচ্চকক্ষে, উনি এনসিপির কথা কিংবা ওনার তরফ থেকে যেটা বলতে চাচ্ছেন যে উচ্চকক্ষে পিআর, এইটুকু আপনারা বিএনপি যদি মেনে নিত তাহলে হয়তোবা একটা সমঝোতা হয়ে যেত। আমি এর সাথে একটু যোগ করতে চাই, একটা কথা মিডিয়ায় কিন্তু গত কয়েকদিন থেকে আসছে যে এখন যে বিরোধটা যে পর্যায়ে আছে, এই বিরোধটা হয়তোবা সরকার গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে দিয়ে বিএনপির দাবিটা মেনে নিবে, অন্যদিকে উচ্চকক্ষে পিআরটা দিয়ে দিয়ে জামাতের একটা কিংবা অন্য এনসিপির একটা অন্যতম দাবি যেটা, সেটাও মেনে নিবে, নিয়ে একটা সমঝোতায় আসতে যাচ্ছে। আপনার বক্তব্য কি? এইখানে আমি স্পষ্ট করে বলি, আমার ছোট ভাই সাদি, তার সুযোগ আদিব, তার সুযোগ হয়েছে যে ঐক্যমত কমিশনের মিটিংয়ে যাওয়ার।
আমরা কিন্তু সেই ক্রাইটেরিয়া পড়ি না যে ঐক্যমত কমিশনের ওখানে। আমাদের দলের পক্ষ থেকে বিএনপির একজনই যান এবং আমাদের একজন আপনাদের 3 জন প্রতিনিধিত্ব করেছেন, দুইজন লিড দিয়েছেন গেছেন সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব, সাহেব। আর রেগুলার গেছেন আমাদের ইসমাইল জবিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ সাহেব, স্যার সালাউদ্দিন ভাই। আর সালাউদ্দিন মাঝে মধ্যে ভাই অন্য কেউ গেছে শুরুর দিকে। সালাউদ্দিন ভাই সাহেব মিস্টার প্রথম কাজল। থেকে ছিলেন, জি। সালাউদ্দিন সাহেব, এবং ওনার প্রেস কনফারেন্স যেগুলো এবং পত্রপত্রিকায় লেখালেখি যেটা, তারপরে ঐক্যমত কমিশনের যে প্রেস কনফারেন্স, জি। আমাদের জানার যে জায়গাটা এই দুটো, এর বাইরে কিন্তু আমার ব্যক্তিগতভাবে জানার কোনো জায়গা নেই। সাংবাদিক সম্মেলন আর সংবাদপত্র, এর বাইরে আমার জানার কোনো সুযোগ নাই। তবে আমি আমার সহজ সরল দৃষ্টিভঙ্গিতে বিএনপির পক্ষে যে কথাটা বলা হয়েছে যে জুলাই সনদের যে কাগজটা আমাদেরকে দেওয়া হয়েছিল পাণ্ডুলিপিটা, সেটাতে আমরা স্বাক্ষর করছি, কিন্তু আমরা স্বাক্ষর করে দেখে শুনে বুঝে করছি। কিন্তু সেখানে কিছু কিছু বিষয় দেখা গেছে স্বাক্ষরিত যে বিষয়বস্তুগুলো ছিল কিছুটা সংযোজন আর কিছুটা বিয়োজন করা হয়েছে, মানে যেটা ছিল সেটা কাট আপ হয়েছে আর যেগুলো ছিল না সেগুলো ইনক্লুড করা হয়েছে। এইটা নিয়ে যে এটা একটা প্রতারণামূলক এবং চিটিং পদ্ধতি, এইটা একটা সমঝোতায় পৌঁছাতে হবে এবং এইটা করাটা সঠিক যথার্থ হয় নাই। এখন বিএনপি দায়িত্ব নিয়ে এই কথাটা মুখপাত্র সালাউদ্দিন সাহেব এবং ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সাহেব দুজনেই কিন্তু পত্রিকায় আমি যেটা পড়েছি এটা ওনারা বলেছেন। এখন আমার এখানে কথা হচ্ছে যে ঐক্যমত কমিশনের যেখানে আনুষ্ঠানিক সকল রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করার পর পিআর পদ্ধতি হোক যেটা হোক, দ্বিমত আলোচনা তো শেষ হয়ে যায়নি, সমঝোতাও হয়নি, বয়কট হয়ে যে একবার পার্মানেন্টলি বেরিয়ে গেছে তাও হয়নি। এর ভিতরে দেখবেন জামাত ইসলাম পিআর পদ্ধতি চাই বলে বাংলাদেশে কর্মসূচি দিয়ে পিআর পদ্ধতি না হলে ইলেকশন করব না, এই মর্মে তারা কিন্তু গোটা বাংলাদেশের কর্মসূচি পালন হয়ে গেছে, আলোচনার টেবিলে থেকে কর্মসূচি পালন করছে। কিন্তু তো এইটা দিয়ে এই যে সবসময় নির্বাচনকে একটা হুমকি যে এটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলেও নির্বাচন হবে না, এটা না হলে নির্বাচন হবে না, সোজা আঙ্গুল দিয়ে ঘি না তুললে আঙ্গুল ব্যাকা করব। এখন তারা তরল পদার্থ আপনি সোজা করলেও যা উঠবে, ব্যাকা করলেও তা উঠবে। আপনাকে বেশি তুলতে গেলে ডাবুর চামচ দিয়ে তুলতে হবে, পরিমাণে যদি বেশি নিতে চান। আঙ্গুলে কিন্তু এইভাবে এইভাবে তা এটা কিন্তু হবে না। এখন ব্যাকা আঙ্গুল যদি ব্যাকারই আর সোজারই প্রশ্ন থাকে, এখন জামাত ইসলাম তো অলওয়েজ ব্যাকা, ৭১ মুক্তিযুদ্ধে ব্যাকা, ৮৬ নির্বাচনে তারা ব্যাকা হয়ে পার্লামেন্টে গেছে, আবার ৮৮ নির্বাচন তখন তারা বয়কট করছে, ৯১ নির্বাচনে বিএনপিকে সমর্থন 2টা মহিলা এমপি দিছে, আবার দেখবেন ৯৬ নির্বাচনে কদমমুচি তসবির জায়নামাজ সব বিলি বন্টন হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আবার 2001-এ আমাদের সাথে এসে 2টো মন্ত্রিত্ব নিছে, আবার যখন ১/১১ আসছে তখন ব্যাকা আঙ্গুল হয়ে আমাদেরই সমালোচনা করছে, করে টোরে তখন ৩০০ সিটে আসনও দিছে, দিয়ে ৮ সালের ৫ নির্বাচন যেটা হওয়ার সেটাই কিন্তু হয়েছে। এখন এইখানে ৭১-এর মুক্তিযুদ্ধের বিষয় যখন আসতেছে তখন পক্ষ আর বিপক্ষ এটা আমি আমরা কিন্তু সংস্কার প্রস্তাবের মধ্যে আছে না, এর ভিতরে আসতেছি আমি আসতেছি। এখন জুলাই সনদের ভিত্তিটা, জুলাই সনদের ভিত্তি স্বাক্ষর তো বিএনপি করছে, বিএনপি যে কাগজে স্বাক্ষর করছে সেইটা পাবলিকলি প্রকাশ করা হোক, কোথায় কোথায় বিএনপির সাথে বসে বুঝ দিতে হবে, বিএনপির সাথে বসে তো বুঝ দিতে হবে যে কেন এটা ঢুকলো আর কেন এটা বাতিল হলো, এটা বুঝতো বিএনপিকে দিতে হবে ঐক্যমত কমিশন। না, এটার জন্য তো আর জামাত দায়ী নয়, ঐক্যমত কমিশনকে আমি বলছি, এটা ঐক্যমত কমিশনকে অবশ্যই এটা জবাব দিতে হবে এবং বুঝ দিতে হবে যেটা কেন বলছে, কেন বাস্তবতাটা কি, এটা গেল একটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যে আপনি ঐক্যমত কমিশন যদি এনসিপি যেমন স্বাক্ষর করেনি জুলাই সনদে, স্বাক্ষর করেনি, এখন তাদের কিছু দাবি দাবা ছিল যে আইনগত ভিত্তি এটা ওটা সেটার ব্যাপার আছে, তারা করেনি। আচ্ছা, তারা এখন স্বাক্ষর করতে চায়, তাহলে যেগুলো তখন কেন করলো না, এখন কেন করতে চায়? তাহলে ঐক্যমত কমিশন তারা যেগুলো চাচ্ছিল তখন সেখানে ছিল না, আবার এখন তারা যেগুলো চায় সেগুলো ঢুকিয়ে দিয়ে এদেরকে করাবে। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনার সাথে বিরতির আগে আপনার কাছে যে প্রশ্নটা ছিল যে আমরা জুলাই সনদের আইনি ভিত্তির কথা আপনারা বলছেন জুড়ে সুরে এবং জামাতে ইসলামী বলছে, আজকেও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই কথা পুনরাবৃত্তি করেছেন এবং এখানে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে তারা এক পর্যায়ে গণভোটেও রাজি ছিল না। আপনি যেহেতু আলোচনায় ছিলেন আপনি এটা ভালো জানেন এবং আমরাও ব্রিফিংয়ে এগুলো জেনেছি। এক পর্যায়ে তারা এসে গণভোটে রাজি হয়েছে, কিন্তু সেম ডেতে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছে। আর আইনি ভিত্তির ব্যাপারেও আমি 2টা অংশ বুঝি, একটা হলো যে আপনার অর্ডিন্যান্স জারি করে একটা আইনি ভিত্তি হতে পারে। প্রথম দিকে কিন্তু আপনাদের অবস্থানটা এরকমই ছিল, এখন কি অবস্থানটা এই যে আইনি ভিত্তিটা বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন একটু যদি ক্লিয়ার করেন। এখানে প্রথমত বিষয়টি হচ্ছে যে আইনি ভিত্তিটি বেশ কয়েকভাবে দেওয়া যেত। সবচেয়ে স্থায়ী যেটা হতো
দেখেন আমাদের এখানে মূল যে সমস্যাটা হয়, সংবিধানে যেহেতু সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী একটা বিপুল ক্ষমতার মালিক হয়ে থাকে, উনি পুরো সংবিধানটাকে ওনার ইচ্ছে মতন করে কাটছাট করে ওনার সকল কাজকে সাংবিধানিক কাজ হিসাবে চাপায়া দেন। সে জায়গার থেকে আমাদের যেটা ছিল যে এই সংবিধানেই আছে যে যেমন ধরেন উচ্চকক্ষের সব দলগুলো একমত হয়েছে, কিন্তু এই বিষয়টা আবার সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। তাহলে আপনাকে কি করতে হবে? বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হইলে আপনি মানে এই যে ঐক্যমত কমিশন যে প্রস্তাবগুলো দিছে এর ভিতরে যেই প্রস্তাবনাগুলো সংবিধানের সাথে রিলেটেড, সাংবিধানিক পরিবর্তন সংস্কার করতে হবে, সেটার অধিকাংশ প্রস্তাবই বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। ফলশ্রুতিতে আপনাকে এটা একটা সবচেয়ে স্থায়ী পদ্ধতি ছিল আগামী যে সংসদটা হবে সেটাকে একটা গণপরিষদের মর্যাদা দেওয়া, কিন্তু সেটা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। হ্যাঁ, আমি বলি, অর্থাৎ সেই সংসদে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংসদ সদস্য, আইনসভার প্রতিনিধি হিসাবে একই সাথে তারা সংবিধান নতুন করে লেখা, পরিবর্তন এবং সংস্কার ম্যান্ডেট পাবেন। এইটা ছিল আমাদের একটা প্রস্তাব, কিন্তু সেটা অধিকাংশ দল ওইভাবে একমত হয় না। সর্বশেষ আরেকটা পদ্ধতি হয়েছে গণভোট করা। কারণ দেখেন এই যে 25টা রাজনৈতিক দল একমত হইল, এই 25টা দল মিলেও আসলে টোটাল জনসংখ্যার কত পার্সেন্ট এটা কিন্তু আমরা কেউ জানি না। মানে এটা একটা আপনি জাস্ট আইডিয়া করতে পারেন, আপনি ধরতে পারেন যে হ্যাঁ বিএনপির হিস্ট্রিক্যাল জায়গা থেকে যে বিএনপি হয়তো 30 থেকে 35%, জামাতের একটা পার্সেন্টেজ ধরতে পারেন, আমাদের বা অন্যদের ধরতে পারেন, কিন্তু সেটা আসলে কত এটা তো আমরা সকলের কিন্তু এক জায়গায় না। সেই জায়গা থেকে এই বিষয়টা অন্তত যেই 3-4টা মৌলিক পরিবর্তন একেবারে মানে আমাদের এই যেমন উচ্চকক্ষ যদি হয় এবং উচ্চকক্ষ পিআর হয়, এটা তো বাংলাদেশের পুরো শাসন ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন। তো এই পরিবর্তনটা তো আসলে শুধু আমরা একমত হইলে হবে না, এটা জনগণের এটার সাথে সরাসরি সংযোগ হইতে হবে। সেই জায়গা থেকে প্রস্তাব ছিল যে আরেকটা পদ্ধতি হচ্ছে এটা সরাসরি গণভোটে চলে যাওয়া, জনগণ এখানে ভোট দিক যে আমরা এই পরিবর্তনটা চাই কি চাই না। আরেকটা হচ্ছে যে সরাসরি অধ্যাদেশ দেওয়া, অধ্যাদেশ দিলে সেটা খুবই একেবারে দুর্বল, কারণ হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সংবিধানের বেসিক স্ট্রাকচার রক্ষার্থে কেউ যদি গিয়ে আদালতে সংবিধান রক্ষার এখানে আমি আপনাকে একটু থামাতে চাই। এখানে এই বিতর্কটা এইভাবে আসছে, বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, বারবারই বলা হয়েছে, যেটা যে আপনার গণভোট যে আপনি করবেন, প্রথমত আপনি জানেন ভালো করেই যে এই মুহূর্তে আমাদের যে সংবিধান আছে এই সংবিধানে কিন্তু গণভোটটি নাই, কোনো পর্যায়ে বেসিক স্ট্রাকচার চেঞ্জের ক্ষেত্রেও গণভোটের বিষয়টি নাই, এবং এটা আপনারা একমত হয়েছেন যে এটা গণভোটটা আবার রিইনস্টেট করা হবে। তো গণভোটের বিষয়টি বলা আছে যে পার্লামেন্ট যখন কোনো একটা বিষয় অনুমোদন আগে দিবে পার্লামেন্ট, দেন পার্লামেন্ট যা অনুমোদন করলো এইটাতে জনগণের সমর্থন আছে কিনা। তো বিএনপি বলছে তো আমরা এই প্রক্রিয়াতে তো আমরা রাজি, আমরা সেটা করব। মানে যেটা যখন তারা গণভোটের ব্যাপারেই আপত্তি করছিল যে গণভোটেরই দরকার নাই, আমরা পার্লামেন্ট হওয়ার পর গণভোট করব। এখন বিএনপি গণভোটেও রাজি হয়েছে। তাইলে আইনি ভিত্তি বলতে আমি যদি বুঝে থাকি, আপনি বলতে চাচ্ছেন যে অধ্যাদেশ জারি করেও এটা আইনি ভিত্তি হতে পারে, গণভোট এর মাধ্যমে আইনি ভিত্তি হতে পারে, একটু বেটার। বাট এখানে এনসিপির পক্ষ থেকে কিন্তু খুব শক্তভাবে এমন কিছু বলা হয়নি যে গণভোটের সময় নিয়ে, টাইমিং নিয়ে কোনো রিজিড অবস্থান নেই। আমাদের মূল অবস্থানটা হচ্ছে ধরেন বিএনপি যদি জাস্ট উচ্চকক্ষ পিআর এর বিষয় নোট অফ ডিসেন্টটা তুলে নিত, তাহলে গণভোট আপনি যদি ভোটের দিনও করেন এটা আসলে সাংঘর্ষিক না। ঝামেলা যেটা হয়েছে নোট অফ ডিসেন্ট থাকার ফলে আপনি যদি নোট অফ ডিসেন্ট রেখে গণভোটে যান তাহলে হবে ধরেন বিএনপি এটা নাও করতে পারে না, বিএনপি বলতে পারে জনগণ ধরেন গণভোটে হ্যাঁ দিল, হ্যাঁ দেওয়া মানে কি জনগণ হচ্ছে এই উচ্চকক্ষে পিআর এর পক্ষে রায় দিয়ে দিল, কিন্তু একই সাথে ধরেন বাংলাদেশের যে ইলেকটোরাল সিস্টেম সেই ইলেকটোরাল সিস্টেমে বিএনপি একটা মেজরিটি পাইল, তা বিএনপি তো নোট অফ ডিসেন্ট, বিএনপি বলবো তো আমি তো অন্যগুলা মানছি, এই পিআর তো আমি মানি নাই। তখন আপনি আসলে জনগণের রায় কোনটা ধরবেন, এটা কিন্তু একটা ধোঁয়াশা এবং হচ্ছে বড় ধরনের জটিলতা তৈরি করে, যেহেতু এইটাই একটা মেইন পয়েন্ট। সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে অন্তত এই এখন কি সমঝোতার পয়েন্ট, আমি তাই এখন আপনাকে পরে প্রশ্ন আসে যে কি হতে পারে কিংবা আপনারা কি জানেন। আমাদের কাছে আমরা তো এর আগেও যেটা হচ্ছে যে বাংলাদেশের গত প্রায় 4-5 মাসে যেটা হয়েছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে
বলা চলে বিএনপি ভার্সেস জামাত কিংবা জাতীয়তাবাদ ভার্সেস ইসলাম পন্থার এই যে রাজনৈতিক দলগুলো একটা বড় আকারে মেরুকরণ হয়ে গেছে এবং এর বাহিরে নতুন যে দলগুলো একটা নতুন পরিবর্তন কিংবা হচ্ছে প্রস্তাবনা দেয় ওই দলগুলোকে ঠেলে হয় বিএনপির দিকে, না হয় জামাত এদেরকে বিএনপির দিকে ঠেলে কিন্তু দেয়। ফলে আমরা কিন্তু বেশ 9টি দল, গণতন্ত্র মঞ্চ কিংবা এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, আমাদের প্রস্তাবনাগুলো সংস্কার প্রশ্নে সবচেয়ে বেশি কাছাকাছি। এটা জামাতের সাথে না, বরঞ্চ 9টা দলের প্রস্তাবনাগুলো এক এবং 9টা দলের যে প্রেক্ষাপট থেকে উঠে আসা, লাস্ট 10 বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাসিবাদের সময় উঠে আসার কাছাকাছি। তো এখন সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে অন্তত বিএনপি জামাত তারা অন্তত এই দুইটা জায়গায় যদি একমত হতে পারে, সার হয়ে আসে কিছুটা, তাহলে এটার একটা সমাধান হতে পারে। আরেকটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে সংস্কার কমিশনগুলো হয়েছিল, এই আমরা দেখেছি প্রতিটি সংস্কার কমিশনে কিন্তু ছাত্রদের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন। এই জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয় যে এটা তো আসলে সংস্কার প্রস্তাবগুলা আপনাদেরই প্রস্তাব না, এখানে কারণ প্রত্যেকটা কমিশনে ছাত্র প্রতিনিধিত্ব ছিল, এনসিপির ব্যানারে না থাকলেও ছাত্রদের প্রতিনিধি ছিল। আচ্ছা, আর এর পাশাপাশি আমি একটু পাপি আপার কাছ থেকে ঘুরে আপনার কাছে আবারও আসবো। পাপি আপা, যে জিনিসটা এখানে আমি একটু জাস্ট 30 সেকেন্ড বলে ফেলি প্লিজ। না, এটা দেখেন অলমোস্ট যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলো সংস্কার কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি ছিল। এখন এই যে টোটাল 14 জন ছাত্র প্রতিনিধি, এই ছাত্র প্রতিনিধিরা কি এনসিপি করে? এনসিপি করে না। তাদের একটা স্বাধীন সত্তা আছে এবং তারা রিয়েলি বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এবং এদেরও অনেকে আছে যারা এনসিপির সবচেয়ে বেশি কড়া সমালোচক, ক্রিটিক করে। তো ফলশ্রুতিতে এই যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা যুক্ত হয়েছে এরা কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময় যাদের ভূমিকা, তরুণদের একটা রিফ্লেকশন, কথার আকাঙ্ক্ষার রিফ্লেকশন আছে। এনসিপির সর্বোচ্চ দলে আছে এরকম আছে সর্বোচ্চ 2 থেকে 3 জন মাত্র 14 জনের। বাকিরা কিন্তু ধরেন নানাভাবে, কেউ স্বাধীনভাবে আছে, কেউ অন্য দলের সাথে যুক্ত আছে, এই ফরম্যাটে আছে। আচ্ছা পাপি আপা, আপনার কাছ থেকে শুনতে চাই, উনি যেটা বললেন যে উচ্চকক্ষের বিনিময়ে একই দিনে নির্বাচন এবং কি বলে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই যে বিএনপির অবস্থান, এইটার বিনিময়ে কি আপনারা কি উচ্চকক্ষে পিয়ারটা ছাড় দিয়ে দিচ্ছেন? এই নিয়ে কি সমঝোতা হচ্ছে? কিংবা সরকার যদি ইউনিলিটারিলি এই সিদ্ধান্তই ঘোষণা করে তাহলে বিএনপির অবস্থানটা কি হবে? ভাই শুনেন, এখানে বিএনপির অবস্থান কি হবে সেটা বিএনপি ক্লিয়ার করবে এবং যারা এই বিএনপি ক্লিয়ার করবে যারা এই সময়ের সাথে জড়িত। আমি তো বললাম যে সাংবাদিক সম্মেলন আর সংবাদপত্র পড়ে আমার জ্ঞান বুদ্ধি যতটুকু এই সংস্কার কমিশন এবং অন্যান্য দলের যে বক্তব্য বিবৃতি, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যক্তিগত একটা ওপিনিয়ন দিতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য এগুলো মানুষের জন্য সবই জটিল। আপনি পিআর পদ্ধতি বলেন, উচ্চকক্ষের পিআর বলেন, নিম্নকক্ষের পিআর বলেন, তারপরে হচ্ছে আপনার এই গণপরিষদ বলেন, গণভোট বলেন, বাংলাদেশের মানুষের জন্য এটা জটিল ব্যবস্থা। আপনি দেখেন বাংলাদেশের 60-70% মানুষ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, দিনমজুর, মুদি খানার দোকানদার, তারপরে মুটে বয়, ড্রাইভারি করে, বিভিন্ন গাড়ি ঘোড়ার করে তারা জীবিকা নির্বাহ করে। এখন আপনি তাদের কি গণভোট বুঝাবেন, কি পিআর তারা বুঝবে? 70%। এখন আপনি স্বৈরাচারের পতন ঠেকাবেন, ফ্যাসিবাদ হওয়ার পতন ঠেকাবেন, মানে ফ্যাসিবাদী শক্তির উত্থানটা ঠেকাবেন না। আমি বলি আপনি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এবং এজেন্ডা মাফিক নিয়ে এজেন্ডা একটা দেশ থেকে এবং কিছু কিছু সুশীল সমাজের এজেন্ডা নিয়ে আপনি আলোচনায় বসলেন। এজেন্ডা নিয়ে আলোচনা করার আগে আপনার নিয়ন্ত্রিত দলগুলোর মাথায় আগে থেকে প্রমোট করা কোনটাতে একমত হবে, কোনটাতে দ্বিমত পোষণ করবে, নোট অফ ডিসেন্ট দিলে কি ঘটনা ঘটবে, এগুলো সবই পূর্ব নির্ধারিত এবং সুপরিকল্পিত। এখন জনগণের প্রত্যাশার সাথে, জনগণের চাহিদার সাথে, জনগণের বুঝার সাথে, আমি কদিন আগে সুপ্রিম কোর্টের ক্যাবিনেট আনছি, স্বাক্ষর দিচ্ছে টিপসই, সেই লোকটা স্বাক্ষর দিতে জানে না। রেজিস্ট্রি অফিসে যাবেন, জমির যে আপনি দেখবেন টিপসই দিয়ে জমি কেনাবেচা করতেছে। বাংলাদেশের এটা বাস্তবতা। আজকে আমেরিকার থেকে লোক এসে বিভিন্ন এজেন্ডা নিয়ে এই যে পিআর, এই যে গণভোট, এই যে গণপ্রতিনিধিত্বমূলক আদেশ, এই যে উচ্চকক্ষ, এই যে নিম্নকক্ষ, এগুলো আসলে সাধারণ মানুষ এখানে টিপসই দেয়। এরা কে কতটুকু বুঝে? আর এই বুঝানোটা চারটিখানি ব্যাপার না, এটা কিন্তু প্রথম বিষয়। দ্বিতীয়ত, আপনি স্বৈরাচারী ঠেকাবেন কিভাবে? স্বৈরাচারী ঠেকাতে গেলে প্রথম রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলের সংস্কার সবার আগে প্রয়োজন। আপনি কোন কোন পদ্ধতির রাজনৈতিক দল পরিচালনা করতেছেন, কিসের মাধ্যমে আপনি, কি সিস্টেমে আপনি নমিনেশন দিচ্ছেন, কি সিস্টেমে আপনি পোস্ট দিচ্ছেন,
কতদিন দল করলে একটা পোস্ট পাওয়া যাবে? নমিনেশনের ক্রাইটেরিয়াটা কি? কত বছর দল করলে একটা ক্রাইটেরিয়া নমিনেশন দিবেন? আপনি রাজনৈতিক দলকে সংস্কারের ভিতরে নিয়ে আসেন, সব কিছু নিয়ন্ত্রিত হবে। দল যদি নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। কারণ আমি যদি জবাবদিহিতার ভিতরে থাকি আমার দলের মধ্যে, আমি অবশ্যই পার্লামেন্ট সহ রাষ্ট্রে ওই জবাবদিহিতার অভ্যাসটা আমার গড়ে উঠবে আমার দল থেকে। আমার দল থেকে অভ্যাসটা গড়ে উঠবে। আমি পরিবার থেকে যে শিক্ষাটা শিখে আসছি, তারপরে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমার পরিবারের শিক্ষাটা কাজে লেগেছে। কিন্তু দুই শিক্ষা যদি আমার সুশিক্ষা হয়, তবে আমি সুশিক্ষিত হব। কিন্তু আমি এমএ পাস, বিএ পাস, ডিগ্রিধারী কাগজ দেখালাম, এতেই যে আমি সুশিক্ষিত হব তা কিন্তু হবে না। তো এই জন্য রাজনৈতিক দলকে আপনি সংস্কার যতক্ষণ না করতে পারবেন, ততক্ষণ আপনি উচ্চকক্ষ বলেন, নিম্নকক্ষ বলেন, পিআর বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বলেন, আরপিও পরিবর্তন বলেন, যা খুশি তাই বলেন, কোনো কিছুর কোনো সমাধান নাই। এগুলো নিয়ে হট্টগোলই হবে, অশান্তি হবে, সমাধানের নাই। এই জন্য জনগণ কি চায় এটা বুঝতে হবে। আপনি পিআর পদ্ধতি, ওই যে মিঠুন চক্রবর্তীর আমি একটা সিনেমা দেখছিলাম, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ভোট দিব এখানে, নির্বাচিত প্রতিনিধি হবে সন্দ্বীপে। এখন এই যে পদ্ধতি, আজকাল এমপি সেরকম মানুষ চায় যে মেম্বার চেয়ারম্যানের মতো একটা যে কোনো কাজে আমি এমপি পেতে চাই কাছে, এবং সমস্যার সমাধান কল্পে। এটা থেকে কি আমরা বেরিয়ে আসবো না? বাংলাদেশ এরকম চাচ্ছে জনগণ। এখন জনগণের মোটিভটা আপনার বুঝে আপনাকে ধীরে ধীরে তো আপনি পরিবর্তন করবেন। এই 15 বছর যে স্বৈর শাসক আসলো, আমি স্বৈর শাসক হতে চাই না। কেউ হোক, সেটা আমি প্রতিহত করতে হবে, এটা আমি চাই। কারণ 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রীয় নির্বাচনে কে ক্ষমতায় আসবে আসবে না, বাপের সম্পত্তির মতো লাঠি নিয়ে, রং পানি খেয়ে, রিমান্ডে যে জেল কেটে, রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে, প্রাচীর টপকে হাঁটু ভেঙে, এইটা তো কোনো পার্মানেন্ট সমাধান হতে পারে না। এটার সমাধান অবশ্যই আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে চাই। কিন্তু এই সমাধানের পথ আপনার শুধু পিআর, ওই গণভোট আগে হবে না পরে হবে, নোট অফ ডিসেন্টের কি হবে, কে সংস্কার চায় কে চায় না, এগুলো নিয়ে ভোট। এখন গণভোট, আপনি সংবিধানে আসেন, ডক্টর স্বাধীন মালিককে নিশ্চয়ই আপনি বলবেন যে উনি সংবিধান বিশেষজ্ঞ। এখন উনি গতকালকে যে মতামতটা উনি দিছে যে সংবিধানের বাইরে কোন জিনিসটা করে আপনি কিভাবে সেটা সমাধান করবেন। রাজনৈতিক টেবিলে বসে ঐক্যমত না হয়ে, ঐক্যমত হলেও না, ভেঙেও গেল না, আমি মাঠে কর্মসূচি দিয়ে দিলাম, তাহলে আপনি পার্লামেন্টে যে ওটা যে পাশ হবে তার নিশ্চয়তাটা আপনাকে কে দেবে বলেন? শুনেন, নিজের জ্ঞানে বুদ্ধিতে বোঝা এক জিনিস, আর আপনি বাধ্য হয়ে আমাকে কুইনাইন খাওয়াবেন, বাধ্য করে কুইনাইন খাওয়াবেন, এগুলোর ভিতর কিন্তু মোটিভেশনের প্রয়োজন আছে ভাই। এবং এই এজেন্ডা ভিত্তিক, এজেন্ডা হয়ে এসে মানুষের ভিতরে জিনিস ঢুকায় যে হিঁচড়া হিঁচড়ি করা, এটা জনগণকেও ভালো চোখে দেখছে না। এবং বাংলাদেশের সামাজিক আত্মকাঠামো হিসেবে কোন জনগণ কোনটা বুঝার সক্ষমতা আর অক্ষমতা, এইটা নীতি নির্ধারকদের বুঝতে হবে, ঐক্যমত কমিশন সহ সকলকে। ওই নিজেরা বসে বসে করলাম, এটা তো বার্ডেন হয়ে যাচ্ছে পাবলিকের জন্য, ভোটারের জন্য। আপনার কাছে আবারও আসবো, আদিবের কাছে একটা প্রশ্ন এইটার সাথে রিলেটেড। আপনারা সংস্কার করলেন, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার নিয়ে আসলে কোনো আলোচনাই হয়নি। তারপরে ওই যে ছাত্র প্রতিনিধি, নারী প্রতিনিধি কটা ছিল বাংলাদেশের? 52% মহিলা। আমি নারী নিয়ে আসবো আপনার কাছে। আপনাদের জন্য অনেক ভালো ঘোষণা আছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এটা আসবো। আমি শুধু ওনার কাছ থেকে ছোট্ট একটা জবাব চাই যে দেখেন, আসলে রাজনৈতিক দলের ভিতর সংস্কার নিয়ে যে প্রশ্নটি উনি তুললেন, বাংলাদেশে এটা একটা বিষয় বলা চলে যে এই লাস্ট 17 বছরের ফ্যাসিবাদ সহ বাংলাদেশের পুরো ক্ষমতাটা, ভাগ্যটা দুই পরিবারের মধ্যেই সীমাবদ্ধটা ছিল। আমরা সে জায়গায় একটা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো কোনো ব্যক্তি নির্ভর হবে না। আপনি যদি কোনো দলের, এটা আপা আছেন হয়তো তিনি একটু অন্যভাবে নিতে পারেন, আপনি যদি ধরেন বিএনপির কোনো প্রোগ্রামে যান, তাহলে আপনি শুধু 2 শব্দের স্লোগান শুনবেন, রহমান তারেক, তারেক রহমান। মানে এই যে ধরেন ব্যক্তিকে দলের ঊর্ধ্বে উঠানো, এটা কিন্তু একটা আমাদের পুরনো দিনের চর্চা। আপনি এটা শুধু রাজনীতি না, আপনি যদি, আমি আরও 1.5 বছর আগে আমার মনে আছে যে ইসলামিক বা কোনো একটা ব্যাংকের ডিরেক্টর হয়েছে 29 বছর বয়সের একজন, কারণ তার বাবা ওই ব্যাংকের একটা বড় শেয়ার, সেটার প্রতিনিধি হিসাবে। আচ্ছা, 29 বছরের একটা ছেলে যে সদ্য গ্রাজুয়েশন শেষ করছে, সে তো একটা মানুষের যে ব্যাংকে টাকা রাখে, মানে একটা মানুষ যখন ব্যাংকে টাকা রাখে, এই টাকাটা তার পুরো জীবন, পুরো পরিবারের সাথে সম্পর্কিত। অনেকে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য, তার পরিবারের অসুখের জন্য, মানে নানাভাবে। সে তো জীবন বাস্তবতাই বুঝতে পারতেছে না, কিন্তু সে কয়েক লক্ষ মানুষের উত্তরাধিকার সূত্রে সে গিয়ে ওইটা ডিরেক্টরে। এখন উত্তরাধিকার আপনি, আমি যেটা বলতে চাচ্ছি,
এটা মানে রাজনীতির পাশাপাশি অন্য অন্য জায়গায় উত্তরাধিকার এই সিস্টেমগুলা ঢুকে গেছে। এখন বিষয়টা হচ্ছে আমরা যেই জায়গাটা পরিবর্তন আনছি, আমরা বারবার বলছি রাজনৈতিক নেতৃত্ব, অর্থাৎ একটা দল চলবে সমন্বিত একটা নেতৃত্বের মাধ্যমে। এখানে একক নেতৃত্বের পুরো কর্তৃত্ব সেই জায়গাটা থাকবে না। আমাদের দলে এই চর্চাটা অন্তত দৃশ্যমান হয়েছে, একক কোনো এখানে ব্যক্তি নাই এবং তিনি কোনোভাবেই জবাবদিহিতার ঊর্ধ্বে না। আমাদের দলের সর্বোচ্চ নেতা থেকে আপনি দেখছেন যে আমাদের এটা নিয়ে আপনারা অনেকে সমালোচনা করেন যে আপনাদের সর্বোচ্চ নেতৃত্বের সদস্যদেরকে অনেক সময় শোকজ দেওয়া হয়, তাদেরকে প্রকাশ্যে এবং দলের অভ্যন্তরীণ জবাবদিহিতার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অ্যাট লিস্ট এনসিপিতে এই চর্চাটা আপনারা চালু করছেন, তবে সংস্কার কমিশনে কিংবা সব রাজনৈতিক দল যাতে এই চর্চাটা করে সেইটার কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন না। এখানে আমি পাল্টা যদি আরেকটা প্রশ্ন আপনাকে করি, যে এটার একটা জবাব তারেক রহমান সাহেব বিবিসির সাথে সাক্ষাৎকারে দিয়েছেন যে কেউ যদি তার নিজের যোগ্যতায়, সে পরিবারের সন্তান হতে পারে, ছেলে মেয়ে স্ত্রী হতে পারে, তার নিজের যোগ্যতায় রাজনৈতিক ইয়েতে উনি যদি উঠে আসেন, তাইলে কেন আপনি এটাকে পরিবারতন্ত্র বলবেন, উত্তরাধিকার বলবেন? এখানে আবার আপার ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটে গেছে যে উনি উনার নিজের অবস্থান থেকে খুব শক্তভাবে একজন রাজনৈতিক নেত্রী এবং উনি এমপিও ছিলেন এবং এলাকায়ও ব্যাপক জনপ্রিয়, কিন্তু যেহেতু উনার স্বামী পলিটিক্স করেন, একই দল করেন, যে কারণে উনি এবার নমিনেশন পাননি। তাইলে আপনি এই যে অবস্থাটা, আপনার যদি এই পরিবারতন্ত্রের দোহাই দিয়ে এইভাবে একজন রাজনৈতিক ব্যক্তিকে কিন্তু বঞ্চিত করেন, আবার তারেক রহমানের ক্ষেত্রে বলেন যে উনি পরিবারের উত্তরাধিকারী হিসেবে দলের দায়িত্বে থাকবেন, এই স্লোগান শুনবো না, তাইলে এটা কন্ট্রাডিক্টরি না? এটা কন্ট্রাডিক্টরি না। দেখেন আমরা কি বলছি, পরিবারতন্ত্রের বাহিরে আপনাকে হচ্ছে মেধাভিত্তিক এবং হচ্ছে একই সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণটা দিতে হবে। আপার অবজেকশনটা বা আপনাদের যে সিস্টেমটা, সেখানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে আপনি একটা দলকে, যেমন এইবার আমরা এই সাংবিধানিক ইসিকে আমরা প্রশ্নটা তুলেছি, দেখেন ইসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু একটা ইসি সে কোন ক্রাইটেরিয়ায় তার প্রতীকগুলো তালিকাভুক্ত করে এটা নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ইসির যে 5 জন সদস্য আছেন তারা তাদের চয়েস মতন তারা একটা তালিকা করেন এবং রাজনৈতিক দলগুলো ওইখান থেকে পছন্দ করতে বাধ্য হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। একটা রাজনৈতিক দল কোন প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে, যে সংস্কার কমিশনের প্রস্তাব, ওইখানে তো এই সুপারিশটা কেন এলো না? তাইলে তারা এত বিষয় নিয়ে গবেষণা করলেন। আমার তো যতটুকু মনে পড়ে যে আমি ওনাদের সংস্কার প্রস্তাবে আপনারা যেটা বলছেন রাইটলি, যে আপনারা এই কোয়েশ্চনটা তুলেছেন, লিখিতভাবে জানিয়েছেন, তারা তো এই প্রস্তাবটা দেয় নাই। কমিশনের অনেকগুলো প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই প্রস্তাবগুলা এটা ছিল প্রক্রিয়া করার আগেই ইসি গঠিত হয়ে গেছে পুরানো আইন অনুযায়ী, সেই 2022 সালের আইন অনুযায়ী কিন্তু ইসি গঠিত হয়েছে এবং তারা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিচ্ছে। এটা নিয়েও আমরা তখন প্রশ্ন তুলেছিলাম যে একটা নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছে, সেই কমিশনের রিপোর্ট প্রদানের পূর্বেই ইসি তার পূর্বের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কার্যক্রম করতেছে, তাহলে এই সংস্কার কমিশনের আসলে তো খুব বেশি কার্যকারিতা আমরা এই সময় পাচ্ছি না। আপনি যে আপনার কাছে আবার আসবে, একটু আপনার কাছ থেকে ভিন্ন একটা প্রসঙ্গে যাই, যে আমরা আজকে জামাতে ইসলামের আমিরের বক্তব্যে শুনছি এবং এর আগে এটা উনি সম্ভবত নিউ ইয়র্কের বক্তব্যে উনি বলেছিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাইলে নারীদের, যারা কর্মক্ষেত্রে নারী আছেন, তাদেরকে কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেওয়া হবে 8 ঘন্টার জায়গায়। এবং আজকে উনি এটা আরেকটু ইলাবোরেট করছেন যে বাকি 3 ঘন্টার সময়টা সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যারাই শ্রমজীবী যারাই আছেন, বাকি টাকাটা সরকার, এই 3 ঘন্টার মজুরি সরকার দেবে। তো অবশ্যই এটা নারী হিসেবে আপনি নিশ্চয়ই এটাকে সাধুবাদ জানাবেন। এটা আমি খুব লজ্জাবোধ করলাম, এই কারণে লজ্জাবোধ করলাম যে জামাত ইসলামে যে মেয়েদেরকে ঘরের ভিতরে আটকে রাখার যে প্রবণতা এবং তাদের মেয়েকে শুধু ওই মহিলা তালিম করার যে প্রক্রিয়া এবং এই মেয়েদেরকে ঘরে আটকে রাখার মন মানসিকতা থেকে এই জঘন্য কথাটা জামাত ইসলামের আমির বলেছে, এটা সাধুবাদ তো দূরের কথা, আমি ধিক্কার জানাই। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একটা কর্পোরেট অফিসে আমি যখন নিয়োগ পাবো, আমার জন্য 5 ঘন্টা, একটা পুরুষ পাবে 8 ঘন্টা কাজ কি 10 ঘন্টা কাজ করবে। তাহলে আমি যখন 5 ঘন্টা রাষ্ট্র নিয়ম করে দিবে, তখন দেখবেন কোনো মহিলাকে কোথাও কোনো চাকরি কেউ দেবে না, বাধ্যতামূলক তাদের এই প্রলোভনের নাম করে এটা ঘরে ঢুকায় দেওয়ার একটা ষড়যন্ত্র এবং পরিকল্পনা ছাড়া
এটা আর কোনো কিছু না। এখন ধরেন গ্রামের লেখাপড়া জানে না এরকম অনেক মহিলাদের সংখ্যায় কি পুরুষের সংখ্যা আমাদের বেশি, ভোটারদের সংখ্যা 70% ভোটার। এখন এখানে যখন মহিলাদের বলবে যে তোমরা তো 5 ঘন্টা চাকরি পাবা, সরকার তোমাদের টাকা দিবে, মেয়েরা মনে করে বাপরে বা কি না জিনিস। কিন্তু মেয়েদেরকে কিন্তু পক্ষান্তরে ঘরের ভিতরে ঢোকায় দেওয়ার একটা ব্যাপক ষড়যন্ত্র। এই ঘোষণার মাধ্যমে কি বিএনপি নির্বাচনী মাঠে পিছিয়ে পড়বে নারীদের ভোট পাওয়ার ক্ষেত্রে? আপনি নির্বাচনী মাঠে পিছিয়ে পড়ার আগিয়ে পড়ার ব্যাপার না, আদৌ বাংলাদেশে ভোট হবে কিনা আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি সন্দেহ পোষণ করি। কেন আমি সন্দেহ পোষণ করি? এই কারণে সন্দেহ পোষণ করি যে এত 15 বছর জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, অপহরণ, জুলাই আগস্টের দেশপ্রেমিক সামরিক বাহিনীর একটা নিরপেক্ষ ভূমিকার কারণে অর্জন করলো বাংলাদেশের মানুষ। এই অর্জনটাকে আলোচনার টেবিল নিয়ে আসলে এজেন্ডাভুক্ত। রাজনৈতিক সংগঠন করা অপরাধ না, রাজনৈতিক সংগঠন করছে ঠিক আছে। এখন ধরেন যে এই এজেন্ডার ভিতরে ঢুকায় দিয়ে কোনটা ছিল এখন নাই, আবার কোনটা যেটা নাই সেটা আবার ঢুকে গেল, যেটা আছে সেটা কেটে গেল। সংস্কার প্রস্তাব নিয়ে বলছেন। সংস্কার প্রস্তাব, এই যে একটা ভেলকি খেলা এবং প্রকাশ্য দিবালোকে সুসজ্জিত অবস্থায় বিদেশ থেকে ডিগ্রিধারী লোকেরা এজেন্ডা নিয়ে এসে যে প্রতারণা দেশবাসীকে উপহার দিল, এটা একটা। দ্বিতীয়ত তো নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নির্বাচন নাই যে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, ভারত তাকে আশ্রয় দিছে। এই দুটা রাষ্ট্রের কনস্পিরেসি দেখবেন যে পরিমাণ নাশকতা এবং বিভিন্ন স্থলবন্দরগুলো থেকে বাংলাদেশে যে পরিমাণ এক্সপ্লোসিভ তারা ঢুকাচ্ছে এবং ঘুরছে, তফসিল ঘোষণা করার সাথে সাথে তাদের অভিজ্ঞতা আছে পেট্রোল বোমা মারার, তাদের অভিজ্ঞতা আছে গাড়িতে আগুন ধরানোর। একটা বড় মিছিলের ভিতরে ঢুকিয়ে বিকল্প কি করার ছিল? সরকারের কি করার আছে এই মুহূর্তে? তো এটা করছে টোটালি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে টোটালি ব্যর্থ। তাহলে এখন কি করা? টোটালি ব্যর্থ। এখন আপনি কি করা, এখন কি করা এটা সরকারকে নির্ধারণ করতে হবে যে কি করা। সরকার যদি মনে করে আমি কোনো কিছু না করে হাত পা গুটায় রাজনৈতিক দলগুলোর সাথে তাদের ঘাড়ের উপরে বলটা আমি ফেলে দেবো যে তোমরা ঐক্য স্থাপন করতে পারোনি, তাই নির্বাচন হয়নি, এটা আমাদের কিছু নাই, এই দায় কিন্তু ওরা এড়াতে পারবে না। কারণ তাদেরকে এক সর্বসম্মতিক্রমে ক্ষমতায় বসানো হয়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ জবাবদিহিতামূলক নির্বাচনের জন্য। এখন আপনারা কি সরকারকে দায়ী করবেন না সহযোগিতা করবেন? আমি ব্যক্তিগত শুনেন, বিএনপি তো সহযোগিতা করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং চিটিং করে ফেললো বিএনপির সাথে। আর আপনি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন যে দায়ী করবেন না সমর্থন করবেন, অপকর্মকে চিটিংকে এটা সমর্থন করা যায় নাকি? ডাবল স্ট্যান্ডার্ডকে কখনো সমর্থন করা যায়? মুখে মুখে গেটা ভোট হবে, তারপরে কি আইন শৃঙ্খলা বুঝতে হাতের বাহির। একটা সামান্য চোর ডাকাত ছিনতাইকারী ধরতে ব্যর্থ। আচ্ছা, এখন যে আওয়ামী লীগ ছিনতাইকারী যেভাবে 13 তারিখে যে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায়ের তারিখ দিবে, এটাকে কেন্দ্র করে যে জ্বালাও পোড়াও বিভিন্ন বাসে পেট্রোল বোমা আপনি যেটা বলছিলেন, এবং আমাদেরকে তো ব্যর্থ বলছে যে তোমরা বেগম জিয়াকে জেলখানাতে পাঠাই দিলা, তোমরা ব্যর্থ রাজনৈতিক সংগঠন। ওরা নিজেদেরকে অপকর্ম করে বাংলাদেশকে জ্বালায় পোড়ায় অস্থিতিশীল করাটাকে ওরা সফল মনে করে। ওদের বক্তৃতাগুলো আপনি 15 বছরের হিসাব করেন যে বিএনপির বেলায় কি কি তারা ইউজ করছে, কি তারা ইউজ করছে। তাহলে উল্টাটা যদি করতে যায়, আপনি উল্টাটা ধরেন যে তারা আমাদেরকে ব্যর্থ বলছে, আমরা মার চুর ভাঙ বিচারককে গুলি আদালতে এজলাসে আজে বাজে কর্মকাণ্ড করি। তারা এটা করবে, আপনি কি দিয়ে ঠেকাবেন? সরকারের প্রস্তুতি কি? আচ্ছা, আমি আদিবের কাছ থেকে একটু শুনে আসি, আপনার কাছে শেষ 1 মিনিট শুনবো। আদিব, আপনি একটু বলেন, উনি যেটা সন্দেহ পোষণ করছেন যে নির্বাচন আদৌ হবে কিনা, আপনি কি মনে করেন? আপনারা তো শাপলা প্রতীকে নির্বাচন করছেন, শাপলা কলি প্রতীকে, এবং 12 তারিখে মানে আগামীকাল, এই মুহূর্তে বললে আজকে যেটা বলা যায় যে 12 তারিখে নমিনেশন ডিস্ট্রিবিউশনের আপনাদের ইয়ে আছে, আপনি কি ব্যক্তিগতভাবে নির্বাচন করছেন? আমাদের এখন পর্যন্ত দলীয়ভাবে, আমার ব্যক্তিগতভাবে নির্বাচন করার এখন পর্যন্ত ইচ্ছা আছে। এবং এটা কি জোটবদ্ধ না আলাদাভাবে? এখনো আমাদের এককভাবে ইলেকশন করার সিদ্ধান্ত, জোটবদ্ধভাবে এখনো আমাদের কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। তবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় যেই দল এটার সাথে সবচেয়ে বেশি ইতিবাচক এবং আন্তরিকতার সাথে কাজ করবেন তাদের সাথে আমাদের জোট হতে পারে। তবে সেটা জোট না, এটা একটা রাজনৈতিক বোঝাপড়া। কারণ আগে যে ইয়াটা ছিল জোট বলতে একই মার্কায়, এবার তো সেটা নাই, পরিবর্তনের সুযোগ নেই। ফলে এবার আর ওই জোটবদ্ধ নির্বাচন আসলে বলতে আসলে ওই রকম কিছু নেই বর্তমান বাস্তবে। নির্বাচন কি হবে আপনি কি মনে করেন? নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকারের যেটা হয়েছে যে এই সরকারের কোনো একটা ওয়ান ডিরেকশন নেই।
মানে গভর্নমেন্টের অনেকগুলো পাওয়ার সেন্টার হয়ে গেছে, মানে গভর্নমেন্ট শুধু একটা পাওয়ার সেন্টার না, এখানে গভর্নমেন্টের বাহিরে বিএনপি নিজে একটা বড় পাওয়ার সেন্টার, জামাত সহ তার সাথে যে ইসলামিক দলগুলো তারা একটা জোট করছে, তারা একটা পাওয়ার সেন্টার, সরকারের মধ্যে আমলাতন্ত্র এবং গোয়েন্দা সংস্থার মধ্যে এখনও যারা গত 17 বছরে যেগুলো স্তর বাই স্তর, ওই পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত, এই যে যাদেরকে নিয়োগ দিছে নানাভাবে, কিছু লোক পরিবর্তন হয়েছে, কিন্তু এরা নানাভাবে সরকারের করণীয় কি, আপনার সাজেশনটা কি? সরকারের সবচেয়ে করণীয়টা এখানে হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলোর ছিল সেই দলগুলোকে ন্যূনতম একটা পয়েন্টে এক হওয়া, যে আমরা একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চাই। আমরা সুযোগ পেলে, ধরেন আপনার একটা ভোট কেন্দ্র, সেখানে ধরেন জামাতের কোনো প্রতিনিধি নাই কিংবা এনসিপির কোনো প্রতিনিধি নাই, আমি শুধু আমার বিএনপির প্রতিনিধি আছে, আমি আসি দেখে কি আমি কি চেষ্টা করব যে এটাকে দখল করার? এইটা যদি অন্তত ন্যূনতম বাংলাদেশে সমঝোতায় আসা দরকার, এই জায়গাটা আসে যে আমি বিএনপি, যেমন ধরেন গত পরশুই মিরপুরে, আমি বাড়াতে যাব না 10 সেকেন্ড, রূপনগরে একটা বৈঠকে হচ্ছে তারেক রহমান ভিড়ের বেশি আসবে ফিরে বাংলাদেশ, এই স্লোগান দিয়ে ওই রাজনৈতিক দলের প্রোগ্রামে বৈঠকে গিয়ে ঝামেলা করলো। এখন আপনার কথা হচ্ছে, ধরেন আপনার একটা উপজেলায় বিএনপির কর্মী আছে ধরেন 500, জামাতের কর্মী আছে 200 বা এনসিপি ধরেন 100। এখন ওইখানে যদি বিএনপি যদি এদের উপরে জবরদস্তি করে, আবার অথবা উল্টা যেখানে জামাত বেশি বিএনপি কম জবরদস্তি করে, এইটা হচ্ছে বাংলাদেশ যাতে এটা না করে, সেটাই আপনার প্রশ্ন। বড় সংকট। একবারে 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড। ব্যাপকভাবে প্যাচ বাঁধাচ্ছে, প্যাচ পুচ বাঁধায় মুখে নির্বাচনের গেটআপটা বলছে, কার্যকর অর্থে এদের নির্বাচনের কোনো প্রস্তুতি কিন্তু এদের নাই। যে কোনোভাবে হসপাস লেগে গেলে রাজনৈতিক দলের ঘাড়ে দোষটা চাপাই দিবে, চাপাই দিয়ে আর আরো 2 বছর 5 বছর কিভাবে চালাতে পারে সেই পথটাই এরা খুঁজছে। কিন্তু সরকার তো এটা বারবার না করছে। এটা মুখের সাথে ওদের কাজের কার্যক্রমে মিল নাই। এটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে জাহিদ ভাই বিশ্বাস করি না। আমরা আশা করি সরকারের এই কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করার মতো কোনো উপাদান নির্বাচন দিলে, নির্বাচন হলে বিশ্বাস করবেন। দেখতে পারিনি। চাঁপাইনবাবগঞ্জে এখনো জামাতের বিএনপির পোস্টার ছাড়া হচ্ছে, বিএনপির পোস্টারের উপরে জামাত ইসলামের প্রার্থীর পোস্টার লাগানো হচ্ছে। এইটা প্রশাসন আগে কি সমাধান দিবে? না, ও যে কথাটা বললো যে রাষ্ট্র সেরকমই হওয়া উচিত, যে আমার এজেন্ট নাই কিন্তু আমাকে যারা ভোট দিবে নির্বিঘ্নে দিতে পারে, গণনাটা যাতে সঠিক হয়। তো সঠিক হয়, ওখানে কোনোদিনই জামাত ইসলাম জিতেনি। তাহলে এখন একবার মাত্র বিএনপির তাহলে এখন এই যে পোস্টারের পোস্টার মারা, আমার পোস্টার ছিড়া, এইটা সরকার সারা বাংলাদেশের এইটাই তো ঠেকাতে পারবে। অবশ্যই সরকার এই ব্যবস্থা নেবে, নির্বাচন কমিশন এটা ব্যবস্থা নেবে। আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আদিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।